আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হিসাব বিভাগটি দেখাবো। যদিও আমাদের হিসাব বিভাগ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, এরপরেও আমরা এজন্য দেখাচ্ছি যেহেতু একটি লম্বা সময় অতিবাহিত হয়েছে এবং এই সময়ের ভিতরে আমাদের অনেক কিছুই আপডেট করা হয়েছে। তাই নতুন এই ফিচারগুলো সহ কোনো ভিডিও না থাকার কারণে আমরা আরও একটি ভিডিও তৈরি করতেছি। হিসাব বিভাগের জন্য আমরা এখানে ক্লিক করতেছি। এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথমে যে কাজটি আমাকে করতে হবে, আমি বাবদ পরিবর্তন এখানে চলে যাব। তো আমাদের বেসিক্যালি দুটি ফান্ড রয়েছে, একটি হচ্ছে লিল্লা ফান্ড, আরেকটি হচ্ছে সাধারণ ফান্ড। লিল্লা ফান্ড মানে হচ্ছে এখানকার টাকাগুলো শুধুমাত্র গরিবদের জন্য খরচ করা হবে বা এখানে তার হিসাবটা হবে। আর সাধারণ ফান্ডের বিষয়টি হচ্ছে যে এখানে সকলের জন্যই খরচাদির হিসাব হবে। তো এখানে চারটি বিষয় রয়েছে: মাসিক লিল্লা ফান্ড আয় হিসাবের বাবদ, মাসিক লিল্লা ফান্ড ব্যয় হিসাবের বাবদ, আর রয়েছে মাসিক সাধারণ ফান্ড আয় হিসাবের বাবদ এবং রয়েছে সাধারণ ফান্ড ব্যয় হিসাবের বাবদ। লিল্লা ফান্ডের আয় যেমন হতে পারে, আমি এই যে প্লাস আইকনে ক্লিক করে বাড়িয়ে নিচ্ছি, এটা যারা আমাদের ইউজার রয়েছেন অবশ্যই জানেন। তো এখানে কি কি আয় হতে পারে? হচ্ছে এখানে জাকাত কেউ দিতে পারে, অথবা কেউ দিতে পারে সাদকা দিতে পারে। আমি এই দুটি লিখে নিয়ে এভাবে সেভ করে দিচ্ছি। ব্যয় কি হতে পারে? যেমন বোর্ডিংয়ে লিল্লা ফান্ড থেকে ব্যয় হয়, তো আমি এখানে দিয়ে দিলাম যে চাউল ক্রয় এবং এখানে দিয়ে দিচ্ছি ডাউল ক্রয়, তারপর আমি সেভ করে দিচ্ছি। সাধারণ ফান্ড আয় কি হতে পারে? আমি এখানে দিয়ে দিচ্ছি মাসিক বেতন, এখানে আমি দিয়ে দিচ্ছি বিদ্যুৎ বিল। তারপর ব্যয় কি হতে পারে? আমি এখানে দুটি দিয়ে দিচ্ছি, যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে খাতা ক্রয় বা আমি দিয়ে দিই মেহমানদারি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাড়ি ভাড়া, তারপর আমি সেভ করে দিচ্ছি। তো এখানে আমি বাবদগুলো লিখে নিলাম। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি সাধারণত যেগুলো প্রয়োজন পড়ে। এখন আমি চলে যাচ্ছি বোর্ডিং বিভাগের ফি ম্যানেজমেন্টে। এখানে মূলত আমাদের ওই সমস্ত বাবদগুলো লিখে নিতে হবে যেগুলো আমি শিক্ষার্থীদের থেকে প্রতি মাসেই নিয়ে থাকি। এখানে না লিখে যদি আমরা হিসাব বিভাগের বাবদে লিখে নিই তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে এখানে লেখার কারণটা কি সেটি আমি বলে দেই। সেটি হচ্ছে মূলত আমাদের শিক্ষার্থীদের থেকে যে টাকাগুলো নেওয়া হয়, যেমন মাসিক বেতন, বোর্ডিং ফি, এগুলো মূলত জামাত ভিত্তিক হয়ে থাকে, যে অমুক ক্লাসের বা অমুক জামাতের 2000 টাকা করে বোর্ডিং ফি এরকম হয়ে থাকে। এর পরবর্তীতে এমন হয় যে কখনো কোনো শিক্ষার্থীর আর্থিক অবস্থা দেখে তার থেকে কিছু কম করা হয়, সেটার ফিচারও এখানে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি শিক্ষার্থীদের থেকে যে সমস্ত ফি নেওয়া হয় সেগুলো আমি এখানে লিখে নিব। প্লাস আইকনে ক্লিক করছি, আমি ধরে নিলাম এটি হচ্ছে সাধারণ ফান্ডের, আমি এখানে মাসিক বেতন লিখে নিচ্ছি। তো মাসিক বেতন এখানে আমি জামাত সিলেক্ট করে দিব। আমি প্রথমে লিখে নিলাম 500 টাকা। ধরে নেই এই 500 টাকা ফজিলত উলা বিশেষ এবং তৃতীয় শ্রেণী এই 3 ক্লাসের জন্য 500 টাকা মাসিক বেতন আমি এখানে সেভ করে দিচ্ছি। তো মাসিক বেতন আমি এখানে লিখে নিলাম। আবার আমি এখানেও লিখেছি মাসিক বেতন, আমি এটি ডিলিট করে দেই, এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা বাবদ পরিবর্তন এখানে যে বাবদগুলো লিখব সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জেনারেল বাবদ, অর্থাৎ পূর্ণ প্রতিষ্ঠানে কি কি কারণে আয় ব্যয় হয়ে থাকে সেগুলো লিখে নেব। আর ফি ম্যানেজমেন্টে ওই সমস্ত বাবদগুলোই লিখব যেগুলো আমরা শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে থাকি, বাহির থেকে নয়। তো আমি আবারও বলে দিচ্ছি, হিসাব বিভাগে বাবদ পরিবর্তনে আমরা ওই সমস্ত বাবদগুলো লিখব যেগুলো জেনারেল, অর্থাৎ সবার সাথে সম্পৃক্ত। আর ফি ম্যানেজমেন্টে আমরা শুধুমাত্র ওই সমস্ত ফিগুলো লিখব যেগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত। আমি এখানে রিফ্রেশ দিয়ে নিই, আমাদের এই দুটি লেখা হয়েছে, এজন্য দুটি চলে এসেছে। তো আমি এই দুটি লিখে নিয়েছি। আমি এক কাজ করি, এখানেও সাধারণ ফান্ড দিয়ে দিই হচ্ছে বোর্ডিং ফি, তারপর আমি এখানেও ফজিলত, তারপর বিশেষ, তৃতীয় শ্রেণী, 3টা সিলেক্ট করে দিলাম এবং এখানে দিয়ে দিই 2000 টাকা। তারপর আমি সেভ করে দিচ্ছি। আরও যদি থাকে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এখানে লিখে নেবেন। তো আমি দুটি লিখে নিয়েছি। তারপর আমি চলে যাব হচ্ছে ভর্তি বিভাগে শিক্ষার্থীদের লিস্টে।
তো এখানে আমরা কেন আসছি সেটি আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা পরবর্তীতে যখন শিক্ষার্থীদেরকে ভর্তি করতে যাব এবং আমি যদি কোন জামাতে ভর্তি করা হবে এটা সিলেক্ট করি, যেমন আমি যদি তৃতীয় শ্রেণী সিলেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসিক বেতন 500 এবং বোর্ডিং ফি 2000 চলে আসছে। এটি কেন আসলো? কারণ হচ্ছে আমরা বোর্ডিং বিভাগের ফি ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের তথা ফজিলত উলা ক্লাসে বা জামাতে পড়ার জন্য আমরা সিলেক্ট করেছি তার মাসিক বেতন হবে 500 টাকা আর বোর্ডিং ফি হবে 2000 টাকা। এজন্যই আমরা যখন শিক্ষার্থীদের লিস্টে যাওয়ার পর কাউকে ভর্তি করার জন্য আমরা তার জামাত ফজিলত উলা সিলেক্ট করতেছি, তখন আমরা দেখতেছি যে মাসিক বেতন 500 আর 2000 টাকা বোর্ডিং ফি অটোমেটিকলি চলে আসছে। এখন যদি এমন হয় যে আপনি এই শিক্ষার্থীর থেকে তার আর্থিক অবস্থার কারণে কিছুটা কম নেন, তাহলে আপনি এখান থেকে কম করে দিতে পারেন। তা আমি এখানে নতুন ডাটা এন্ট্রি না করে, যেমন এই শিক্ষার্থী রয়েছে, আমি তার ডাটাটি চেঞ্জ করে দিচ্ছি। আমি এদিকে গিয়ে এখানে ক্লিক করার পর আমি চেঞ্জ করে দিব। তো আমি বিশেষে যাওয়ার পর আবার ফজিলতে উলা আসলাম এজন্য কারণ তারটা পূর্বে থেকে একটা লেখা ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। এডিট বাটনে ক্লিক করলাম, এখানে দেখুন 200 এবং 2000 লেখা আছে, অথচ আমাদের ফি ম্যানেজমেন্ট আমরা মাত্রই আপডেট করলাম। তো এজন্য আমি একটু অন্য জামাতে যেয়ে আবার ফজিলতুল্লাহ সিলেক্ট করে দিলে নতুনটা চলে আসবে। তো আমি এখান থেকে কম করে দিলাম, তারপর আমি আপডেট করে দিচ্ছি। তো এখন তার মাসিক বেতন 500 এবং বোর্ডিং ফি 1500। সুতরাং আপনি শিক্ষার্থীদেরকে এন্ট্রি করার আগেই অবশ্যই ফি ম্যানেজমেন্ট করে নেবেন, তাহলে যখন আপনি শিক্ষার্থীদেরকে এন্ট্রি করতে যাবেন তখন আপনি এখানে জামাত সিলেক্ট করার সাথে সাথে তার ফিগুলো চলে আসবে এবং আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কি করেছি? আমরা হিসাব বিভাগে গিয়ে বাবদ পরিবর্তনে আমাদের যে জেনারেল বাবদগুলো আছে সেগুলো লিখে নিয়েছি। এরপরে ফি ম্যানেজমেন্টে গিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে রিলেটেড যে সমস্ত টাকা পয়সা নেওয়া হয় আমরা সেগুলো লিখে নিয়েছি। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমরা যখন ভর্তি করব শিক্ষার্থীদেরকে, তখন আমরা তাকে জামাত ভিত্তিক তার অবস্থা অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারি। যদি এমন হয় যে তারটা ঠিক আছে, কমাতে হবে না, তাহলে জাস্ট এভাবেই থাকবে, আমি সেভ করে দিব। তো এখন যে কাজটা আমাকে করতে হবে সেটি হচ্ছে আমরা হিসাব বিভাগে যাচ্ছি এবং রসিদ কাটতেছি। রসিদ কেন কাটবো? রসিদ এজন্য কাটবো যে আমার প্রতিষ্ঠানে যদি কোনো আয় হয় তাহলে আমি রসিদ কাটবো, আর যদি কোনো ব্যয় হয় তাহলে আমি ভাউচার কাটবো। খুবই সিম্পল, আয় হলে রসিদ কাটবো, ব্যয় হলে ভাউচার কাটবো। এখন যদি আমি রসিদে গিয়ে নতুন একটি রসিদ কাটতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বই নং, রসিদ নং এখানে লেখা নেই এবং নিচে দেওয়া আছে অটো রসিদ। অর্থাৎ অটো রসিদের অর্থ হচ্ছে যে এখানে অটোমেটিকলি বই নং এবং রসিদ নং আসবে, আর ম্যানুয়াল রসিদ মানে হচ্ছে আপনি এখানে নিজের থেকে বই নং এবং রসিদ নং লিখে দিবেন। তো আমরা যদি অটো রসিদ সিলেক্ট করি তবুও দেখতে পাচ্ছি যে এখানে বই নং রসিদ নং আসতেছে না। এর কারণ হচ্ছে আমরা মূলত কত নং বই এবং কত পৃষ্ঠা পর্যন্ত এটি সিলেক্ট করিনি। অর্থাৎ আপনি যদি চান যে যখন আপনি রসিদ কাটবেন তখন বই নং এবং রসিদ নং অটোমেটিকলি আসুক, সেজন্য আপনাকে অবশ্যই রসিদ বই অনুমোদনে গিয়ে সেই বই নং এবং পৃষ্ঠা নং লিখে দিতে হবে। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, এখানে আমি বই নং দুটি নিচ্ছি, 100 এবং 101, এবং আমি এখানে রসিদ নং দিয়ে দিলাম এটি 5000, এটিকে দিয়ে দিচ্ছি 2000। আপনার ইচ্ছা আপনি যতগুলো দিতে পারেন। তারপর আমি এটিকে বিভাগ দিয়ে দিচ্ছি, সব বিভাগ দিয়ে দিচ্ছি। আপনি যদি স্পেসিফিকলি কোনো বিভাগ দেন, যেমন আপনি যদি এটাকে বোর্ডিং বিভাগ দেন তাহলে এই রসিদ বইটি শুধুমাত্র বোর্ডিং বিভাগ থেকে কাটা যাবে, আর যদি সব বিভাগ দেন তাহলে সব জায়গা থেকে কাটা যাবে। তো আমি সেভ করে দিচ্ছি। তো আমাদের রসিদ বই অনুমোদন হয়ে গিয়েছে। এখন যদি আমি রসিদে যাই এবং প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের হচ্ছে বই নং এবং রসিদ নং অটোমেটিকলি চলে আসছে। মূলত এখানে 52 এজন্য আসছে কারণ হচ্ছে আমাদের অলরেডি 100 নং বই কিছু কাটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমি মূলত ডাটা ডিলিট করে দিয়েছিলাম, সেজন্য এটাকে দেখাতে পারিনি। তো আমি নতুন করে অনুমোদন করেছি, কিন্তু আমাদের অলরেডি 100 নং বই থাকার কারণে 51 পর্যন্ত এখন আমাদের রসিদ নং আসতেছে 52 থেকে। যখন আমি আরেকটি রসিদ কাটবো সেটি 53 হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি রসিদ কাটি অর্থাৎ হিসাব বিভাগ থেকে হলো জেনারেল রসিদ কাটার অপশন, অর্থাৎ যে কারো রসিদ আপনি এখান থেকে কাটতে পারবেন। কিন্তু আপনি যদি স্পেসিফিকলি শিক্ষার্থীদের থেকে টাকা নেন তাহলে অবশ্যই বোর্ডিং বিভাগ থেকে রসিদ কাটবেন।
দুইটার পার্থক্য কি আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি হিসাব বিভাগ থেকে রসিদ কাটুন তাহলে সেখানে কিন্তু আপনি শুধুমাত্র শিক্ষার্থীর নাম, ঠিকানা, অর্থাৎ দাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখতে পারতেছেন, এতটুকুই। এখানে মাস টাস লেখার কোনো অপশন নেই, কারণ হচ্ছে হিসাব বিভাগ থেকে জেনারেলি যে কোনো টাকা গ্রহণ করা যাবে। তো আমরা যদি বোর্ডিং বিভাগ থেকে রসিদ কাটি, যেটি স্পেসিফিকলি শিক্ষার্থীদের জন্য বানানো, সেখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখানকার রসিদের অপশনটা একটু ভিন্ন। তো সোজাসাপটা কথা হচ্ছে, যদি আপনি শিক্ষার্থীদের থেকে টাকা নেন তাহলে সেটি বোর্ডিং বিভাগের রসিদ থেকে টাকা নেবেন, আর যদি আপনি জেনারেলি কেউ আসছে দান সৎকার করতে বা এমনিতেই টাকা দিতে, তাহলে আপনি হিসাব বিভাগ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বোর্ডিং বিভাগ থেকে টাকাটা নিব। আমি একজন শিক্ষার্থীর নাম দেখে নেই, যেমন আমি এই যে এখানে 232 সেটাই দেখে নিচ্ছি। তো আমি এখানে যদি 232 লিখে সার্চ দেই, তো এখানে তার ছবি আসার কথা, আসতেছে না। তো আমি ছবি সহ একজনের আইডি নং দেখে নেই, যেমন 2। তো আমি এখানে ক্লিক করতেছি, 2 লিখে সার্চ করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি ছবি, নাম, ঠিকানা এগুলো চলে আসছে, এবং 101 নং, যেহেতু আমরা বোর্ডিং বিভাগের জন্য একটি রসিদ বই অনুমোদন করেছি, সেটির নাম হচ্ছে 101 নং বই, সেজন্য সেটি চলে এসেছে। এখন যদি আপনি এখান থেকে রসিদ কাটুন, যেমন আমি ফান্ড সিলেক্ট করে দিচ্ছি সাধারণ, এবং তার পূর্বে আমি একটি নোট লিখেছিলাম যে 1 মাস ক্লিয়ার, সেটিও চলে আসছে, আমি এটিকে কেটে দিচ্ছি। তো আমি এখানে বাবদ লিখতেছি মাসিক বেতন, সে মাসিক বেতন দিচ্ছে। তো এখন দেখুন যে তার মাসিক বেতন 500 টাকা সিলেক্ট করা আছে অলরেডি, এজন্য এটি অটোমেটিকলি চলে এসেছে। ধরে নিলাম যে সে 2 মাসের বেতন দিবে, উপরে যেগুলো ডিজেবল করা আছে তার মানে সে এতগুলো মাসের বেতন দিয়ে ফেলেছে। তো আমি অক্টোবর আর নভেম্বর সিলেক্ট করে দিচ্ছি। কোনো বকেয়া যদি তার পরিশোধ করার থাকে আপনি এখানে দেখাবে, আমি দেখাচ্ছি। যদি আপনি এখনও তাকে কম করতে চান তাহলে এখান থেকে মৌকুফ করে দিতে পারেন, অপশন আছে। আর যদি বকেয়া রাখতে চান যে সে বকেয়া দিবে, তাহলে আমি এখান থেকে 200 টাকা বকেয়া করে দিচ্ছি। তো 2 মাসের জন্য তার 1000 টাকা আসার কথা, কিন্তু 200 টাকা বকেয়া থাকার কারণে এখন হচ্ছে 800 টাকা। আপনি যদি আরও টাকা তার থেকে নিতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, এবং এখান থেকে ধরে নিলাম বোর্ডিং ফি দিবে। তো তারটা 1500 টাকা সিলেক্ট করেছিলাম আমরা ফর্ম থেকে, এজন্য 1500 আসছে। ধরে নিলাম যে সে 1 মাসের টাকা দিবে, জানুয়ারি, তো এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরেই আপনার সামনে অপশন আসবে যে আপনি কি এটিকে প্রিন্ট করবেন কিনা। পোস্ট প্রিন্টারে প্রিন্ট করলে এখানে ক্লিক করবেন, আর বড় প্রিন্টারে প্রিন্ট করলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রসিদটি চলে আসবে। তো আপনি উপরের টুক কেটে ইউজারকে দিয়ে দিবেন, অর্থাৎ গার্জিয়ান বা শিক্ষার্থীকে দিয়ে দিবেন, আর নিচের টুক কেটে আপনি অফিসে রেখে দিবেন। যদি পরবর্তীতে কাগজ দিয়ে মিলাতে চান হিসাব, তখন এটির প্রয়োজন পড়বে, অন্যথায় প্রয়োজন নেই। তো এখানে বিস্তারিত লেখা আছে, 500 টাকা তার নির্ধারিত ফি ছিল, সে হচ্ছে 2 মাসের দিয়েছে, তো 800 টাকা, এখানে 1500, মোট হচ্ছে 2300 টাকা। তো নিচে লেখা আছে 2300 টাকা মাত্র, ওকে। তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। পরবর্তীতে চাইলেও আপনি রসিদ প্রিন্ট করতে পারবেন, সেজন্য হচ্ছে আপনাকে জাস্ট এটিকে সিলেক্ট করতে হবে, এবং আপনি এখানে প্রিন্ট রসিদে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আর আপনার যদি পোস্ট প্রিন্টার থাকে, অর্থাৎ আপনি যদি ছোট কাগজ ইউজ করতে চান, তাহলে পোস্ট প্রিন্টারের সেটআপ সিলেক্ট করবেন, তাহলে এরকম পোস্ট প্রিন্টারের সেটআপে প্রিন্ট হবে। আমি কেটে দিচ্ছি। এখন আমি ব্যয়ের জন্য একটি ভাউচার কাটবো। ধরে নিলাম আমার সাধারণ ফান্ড থেকে ব্যয় হচ্ছে, বোর্ডিংয়ের জন্য আমি একটি ভাউচার কাটবো। ফান্ড সিলেক্ট করার সাথে সাথে ভাউচার নং চলে আসবে। আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি, তারপর আমি বাবদ লিখে দিচ্ছি যে মেহমানদারিতে খরচ হয়েছে। এখানে আপনার যদি বিবরণ থাকে আপনি এখানে লিখে দিবেন। আমি লিখে দিলাম যে আপেল কিনা হয়েছে 1 কেজি। তারপর আমি এখানে 500 টাকা লিখে দিচ্ছি। আরও যদি থাকে আমি এভাবে গাড়ি ভাড়া নিয়ে নিচ্ছি, এখানে 200 টাকা। তারপর আমি এখানে সেভ করে দিচ্ছি। তো আমাদের সাধারণ ফান্ড থেকে আমরা একটি 700 টাকার ভাউচার বোর্ডিং বিভাগ থেকে কেটে নিলাম। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপর টাকা আদায়ের যে বিষয়টি আছে, এটি আমাদের অনেক পুরাতন ফিচার। তো আমরা এখানে লিখে দিয়েছি যে 1 মাস পরে এটিকে ডিলিট করে দেওয়া হবে। হিসাবের কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা সেটি এখানে যুক্ত করে দিয়েছি। তো এটা আমাদের যারা পুরাতন ইউজার আছে ওনারা অবশ্যই ভালো করে জানেন। তো এটা যারা নতুন আছেন তাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনি এখান থেকে কোনো কাজ করবেন না, চাইলেও করতে পারবেন না, কারণ এখানে সেভ করার কোনো অপশনই আসবে না। আপনি হচ্ছে সরাসরি রসিদ থেকে রসিদ কাটবেন এবং ভাউচার থেকে ভাউচার কাটবেন।
আচ্ছা, এখন যদি আমি পরবর্তীতে আবার এই শিক্ষার্থীর থেকে টাকা নিতে চাই, যেমন আইডি দিয়ে সার্চ করলাম, এখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে তার মাসিক বেতন 200 টাকা বকেয়া বাকি আছে। তা আমি যদি এখন তারটাকে সিলেক্ট করি মাসিক বেতন এবং মাস সিলেক্ট করতে যাই, যেহেতু আমি অক্টোবর নভেম্বর নিয়ে নিয়েছি, শুধু ডিসেম্বর বাকি আছে, তো ডিসেম্বর সিলেক্ট করে দিচ্ছি। এবং সে যদি বকেয়া দিতে চায় তাহলে আমি এখানে টিক চিহ্ন দিব, তাহলে যে বকেয়া পরিশোধ 200 টাকা চলে আসছে। এখন তার টোটাল হচ্ছে 700 টাকা। আমি এখানে লিখে দিতে পারি যে তার বকেয়া পরিশোধ হয়ে গিয়েছে, তারপর আমি সেভ করে দিচ্ছি। এখন আমি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারি, এখানে অপশন আসবে, তো এখানে নোট লেখা থাকবে যে বকেয়া পরিশোধ হয়ে গিয়েছে, আপনি আপনার মতো করে লিখে নেবেন। এরপরে যদি আমি আবার এটিকে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে তার বকেয়া পরিশোধ হয়ে গিয়েছে এবং এখানেও কোনো বকেয়ার অপশন আসতেছে না, যেহেতু তারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি কেটে দিচ্ছি। তো এই পর্যন্ত আমরা আয়ের জন্য রসিদ কাটলাম এবং ব্যয়ের জন্য ভাউচার কাটলাম। এতক্ষণ আমরা যে রসিদ এবং ভাউচার বোর্ডিং বিভাগ থেকে কেটেছি সেটি কিন্তু আমাদের হিসাব বিভাগে গিয়ে যুক্ত হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আপনি সফটওয়্যারের যেখানেই কাজ করুন না কেন সেটি হিসাব বিভাগে এসে যুক্ত হতে থাকবে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এখানেও রসিদ আছে আবার এখানেও রসিদ আছে। মূলত রসিদ একটাই, কিন্তু বোর্ডিং বিভাগে শুধু বোর্ডিং বিভাগেরগুলো দেখাবে। আমি এখানে একটু ডান দিকে নিয়ে দেখাচ্ছি, এখানে শুধু বোর্ডিং বিভাগেরগুলো দেখাবে। আর হিসাব বিভাগে হচ্ছে যেখান থেকে রসিদ কাটা হোক না কেন সেটা হিসাব বিভাগ থেকে দেখা যাবে এবং এখানে বিভাগ হিসাবে দেখা যাবে যে এই রসিদ বোর্ডিং বিভাগ থেকে কাটা হয়েছে, এটা হিসাব বিভাগ থেকে, এটা ডোনেশন থেকে। অর্থাৎ হিসাব রক্ষক উনি পূর্ণ প্রতিষ্ঠানের হিসাবটি এখান থেকে দেখতে পারবেন। তো এই জন্য সব কিছু এখানে এসে জমা হবে। আর ভাউচার সেটিও এখানে জমা হবে। যেমন আমরা একটু আগে একটি ভাউচার কেটেছি 700 টাকার, সেটি বোর্ডিং বিভাগ থেকে কাটা হয়েছে। আর স্বাক্ষর যেহেতু আমি আপলোড দেইনি এজন্য এখানে দেখাচ্ছে না, আপনি যদি আপলোড দিয়ে নেন তাহলে এখানে দেখাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রসিদ কেটে আয় করেছি এবং ভাউচার কেটে ব্যয় করেছি। এখন যদি আমরা আয় ব্যয়ে যাই, আমরা কিন্তু এতক্ষণ সাধারণ ফান্ডের আয় ব্যয় করেছি, সেজন্য আমরা আয়তে ক্লিক করার পর এখানে যে 4টি অপশন আছে, দুটি হচ্ছে মাসিক আর দুটি হচ্ছে বাৎসরিক। তো এখানে মাসিক হিসাবটি জমা হচ্ছে। তো আমার মাসিক বেতন দেখাচ্ছে 1500 টাকা আমি নিয়েছি, বোর্ডিং ফি 1500 টাকা নিয়েছি, বই নং 101 আর রসিদ হচ্ছে 2টি, 1 থেকে 2। তো আমি একটু হিসাবটি মিলিয়ে নিই যে আমার মাসিক হিসাব যে জমা হচ্ছে সেটা ঠিক আছে কিনা। তো আমি যেহেতু বোর্ডিং বিভাগ থেকে রসিদ কেটেছি এখানে চলে যাব। তো 101 এবং 1, 2 এই দুইটি রসিদ আমার কাটা হয়েছে। তো আমি একটু হিসাব করে নিই, আমি এডিটে যাচ্ছি। তো এখানে দেখতেছি মাসিক বেতন 500 টাকা করে, সে 2 মাসের টাকা দিয়েছে 1000 টাকা, ঠিক আছে। এবং এখানে ছিল তার মাসিক বেতন 500, সুতরাং হলো হচ্ছে 1500 টাকা। সেজন্য আমাদের মাসিক সাধারণ ফান্ডে আমরা দেখতে পাচ্ছি যে বেতন হচ্ছে আমার 1500 টাকা। তো টোটাল হচ্ছে 3000 টাকা। তো এভাবে আপনার যত বাবদ থেকে আপনি টাকা আয় করবেন যেই ফান্ড থেকে, সেই ফান্ডে এভাবে জমা হতে থাকবে। অর্থাৎ আপনার যদি মাস শেষ হয়ে যায়, যেমন এখন জানুয়ারি চলতেছে, ধরা গেল যে এই হিসাবটি করতে করতে আপনার ফেব্রুয়ারি চলে আসছে, অর্থাৎ এখানে লেখা আছে ফেব্রুয়ারি 26, অথচ এই হিসাবটা হচ্ছে আপনার জানুয়ারির। অথবা আমি এভাবে বুঝাই যে এখন জানুয়ারি 26 চলতেছে অথচ আমার এই হিসাবটা হচ্ছে ডিসেম্বরের 2025-এর। তাহলে আমি মাস শেষে সেভ করার আগে অবশ্যই এখানে ক্লিক করে ডিসেম্বর 2025 দিয়ে নিব। আমি বোঝাতে চাচ্ছি আপনার যদি মাস চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, যেমন আমি নভেম্বর 2025 এটিকে সিলেক্ট করে দিই, ধরে নিলাম এটা আমার নভেম্বরের হিসাব, কিন্তু হিসাব করতে করতে আমার আজ পর্যন্ত দেরি হয়ে গেছে, এজন্য আমি এখান থেকে নভেম্বর সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি সেভ করে দিলাম, ওকে। তো এখানে আমার মাসিক হিসাব ক্লোজ হয়ে গেল। ইনশাল্লাহ নতুন রসিদ কাটার পর পরবর্তী মাসিক হিসাব শুরু হবে। ঠিক তেমনইভাবে আমি ব্যয়েতে যাব এবং মাসিক সাধারণ ফান্ড ব্যয় হিসাবে যাব। এখানে আমাদের হচ্ছে মেহমানদারিতে 500 টাকা, গাড়ি ভাড়াতে 200 টাকা, আমার মোট 700 টাকা ব্যয় হয়েছে। এটিকেও আমি নভেম্বর 2025 দিয়ে সেভ করে নিচ্ছি। তো এখানেও আমার মাসিক ব্যয় হিসাব ক্লোজ হয়ে গেছে। সাধারণ লিল্লা ফান্ডেরও একই বিষয়, আমি জাস্ট সাধারণ ফান্ড দেখাচ্ছি। এখন যদি আমি রিপোর্টে যাই এবং মাসিক সাধারণ ফান্ড আয় ব্যয় রিপোর্টে ক্লিক করি এবং এখান থেকে আমি নভেম্বর 2025 সিলেক্ট করি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের মাসিক বেতন 1500, বোর্ডিং ফি ছিল 1500, আয় রিপোর্ট এটা আমাদের টোটাল আয় হচ্ছে 3000 টাকা। এখানে
আর মোট ব্যয় হচ্ছে 700 টাকা। তো 3000 থেকে 700 চলে গেলে থাকছে হচ্ছে 2300 টাকা। তো আমি এটিকে সেভ করে দিচ্ছি। তো আপনি যদি আপনার রিপোর্ট প্রিন্ট করতে চান আপনি প্রিন্ট করতে পারেন। এভাবে সিলেক্ট করে প্রিন্ট ডাটাতে ক্লিক করলে আপনার সামনে রিপোর্টটি এভাবে প্রিন্ট হয়ে যাবে। তো এই তো হচ্ছে মাসিক হিসাব, অর্থাৎ আপনি যখন আপনার মাসিক হিসাব শেষ হবে তখন আপনি সেই মাসিক আয় হিসাব এবং ব্যয় হিসাব সেভ করে দিবেন। এরপরে এসে আপনি এখান থেকে রিপোর্ট সিলেক্ট করে রিপোর্ট দেখতে পাবেন এবং আপনি রিপোর্টটাকে সেভ করে দিবেন। এই হচ্ছে মাসিক হিসাব। এখন আসি হচ্ছে বাৎসরিক হিসাবে, যদি আপনার বছর শেষ হয়ে থাকে। তো আমরা আবারও আয়েতে যাচ্ছি এবং বাৎসরিক সাধারণ ফান্ড আয় হিসেবে যাচ্ছি। আমি এখানে ক্লিক করছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার 2026 এখানে অলরেডি সিলেক্ট করা আছে। তো এখানে আমার নভেম্বরের হিসাব হচ্ছে এটা আর ডিসেম্বরের হিসাব হচ্ছে এটা। যেহেতু আমি নভেম্বরের হিসাব আপনার সামনে মাত্রই সেভ করলাম, সেটা এখানে এসেছে। আর ডিসেম্বরের হিসাব আমার আগে থেকেই সেভ করা ছিল, সেটাও এখানে চলে এসেছে। তো বৎসর শেষে আমি এসে কি করব, সেটি হচ্ছে আমি বছর এখানে সিলেক্ট করব। ধরে নিলাম এটা 2025-এর হিসাব। তো আমি এখানে 2025 সিলেক্ট করব, তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিব। তো আমার বাৎসরিক হিসাব ক্লোজ হয়ে যাবে। পরবর্তী মাসিক হিসাব সেভ করার পর আবার নতুন বাৎসরিক হিসাব শুরু হবে। তো আমি বাৎসরিক আয় হিসাব সেভ করে নিলাম। এখন আমি বাৎসরিক ব্যয় হিসাবটাকে সেভ করে নিব। এটিকেও 2025 সিলেক্ট করে সেভ করে দিব। তো আমার আয় ব্যয় দুটি সেভ হয়ে গেল বাৎসরিক। এখন আমি রিপোর্টে যাই। আমি বাৎসরিক সাধারণ ফান্ড আয় ব্যয় রিপোর্টে যাব এবং আমি 2025 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রিপোর্টটি চলে এসেছে। আমি জাস্ট সেভ করে নিব। আমি যদি প্রিন্ট করতে চাই, সেভ করার পর এখানে চলে আসে এখানে। তো আমি এখানে 25 সিলেক্ট করে এখন আমি প্রিন্ট করতে পারছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাৎসরিক রিপোর্ট চলে এসেছে, কত টাকা আয় ব্যয় হলো এবং আমাদের কত টাকা বাকি থাকলো সেটাও চলে আসছে। তো আমাদের সেভ করা যত হিসাব আছে আমরা কিন্তু সেগুলো পরবর্তীতে চাইলে দেখতে পারবো। সেটা দেখার জন্য আমরা যে এখানে সার্চের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করব এবং আমার যে মাসের হিসাব দরকার আমি জাস্ট সিলেক্ট করব এবং আমি এখান থেকে প্রিন্ট ডাটাতে ক্লিক করলে আমি আমাদের মাসিক হিসাবটাও এভাবে প্রিন্ট করে নিতে পারবো। তো আশা করি হিসাব বিভাগ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। হিসাব বিভাগ খুবই সিম্পল। আমরা হিসাব বিভাগে গিয়ে প্রথম বাবদ পরিবর্তনে নিজেদের বাবদ লিখে নিব। রসিদ বই অনুমোদনে গিয়ে আমাদের নিজেদের মতো করে আমরা রসিদ বই অনুমোদন করে নিব, যদি আমরা অটোমেটিকলি রসিদ নং বই নং চাই। আর যদি নিজের হাতে লিখে দেই তাহলে তো কোনো সমস্যা নেই। অটোমেটিকলি চাইলে এখানে লিখে রাখতে হবে। তারপর আয়ের জন্য রসিদ কাটবো এবং কোনো খরচ হলে ব্যয় হলে সেটার জন্য ভাউচার কাটবো। এরপর আমরা এক মাসের হিসাবের পরে যেই ফান্ডের হিসাব ক্লোজ করতে চাই সেই ফান্ডে যাব, হিসাবটাকে দেখব এবং সেটা যেই মাসের হিসাব সেই মাস সিলেক্ট করে সেভ করে দিব। আয় ব্যয় সেভ করে দিব, তাহলে আমরা রিপোর্ট দেখতে পারবো এবং রিপোর্ট সেভ করে দিব। তো এই তো হচ্ছে হিসাব বিভাগের বেসিক বিষয়, খুবই সহজ। তো মোট কথা হচ্ছে আমাদের আয়ের জন্য রসিদ কাটতে হবে, ব্যয়ের জন্য ভাউচার কাটতে হবে, আর এক মাসের হিসাব শেষ হওয়ার পরে গিয়ে আমাদের মাসিক হিসাব সেভ করতে হবে এবং মাসিক রিপোর্ট সেভ করতে হবে। আর এক বছর পরে গিয়ে আমাদের বাৎসরিক আয় ব্যয় হিসাব সেভ করতে হবে এবং বাৎসরিক রিপোর্ট সেভ করতে হবে। এখন কিছু আমাদের ইউজার আছেন, ওনারা প্রশ্ন করেন যে অটোমেটিকলি সেভ হয়ে গেলেই তো হয়, আমাদের নিজেদের কেন সেভ করতে হয়? এটার সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যে যদি আমরা অটোমেটিকলি সেভ করার অপশন দিয়ে দিই তাহলে দেখা গিয়েছে যে অনেকের জানুয়ারি মাসের হিসাব শেষ হতে হতে ফেব্রুয়ারি চলে আসে, ফেব্রুয়ারির 10 তারিখে গিয়ে তার জানুয়ারির হিসাবটা শেষ হয়। এখন যদি জানুয়ারির 30 তারিখেই সফটওয়্যার অটোমেটিকলি মাসিক হিসাব সেভ করে দেয় তাহলে ওনার তো এখনও জানুয়ারির হিসাব শেষ হয়নি, সেজন্য উনি খুবই বিপদে পড়ে যাবেন। এজন্য আমরা এটিকে ম্যানুয়াল রেখেছি। আপনি এক মাসের হিসাব শেষ হলে পরে নিজের মতো করে মাস সিলেক্ট করে দিয়ে আপনি সেভ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আমাদের কোনো ইউজারের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আলাদাভাবে স্পেসিফিকলি শুধু আপনাকেই যেটি বুঝে আসে না সেটিকে বুঝিয়ে দিব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।